শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল এনে খোলা বাজারে বিক্রির মতো গর্হিত অপরাধ করেছে চট্টগ্রামের জেএমএস গার্মেন্টস, যাতে সহায়তা করেছে সিএনএফ এজেন্ট, কাস্টমস ও ইপিজেড কর্মকর্তারা। চট্টগ্রাম বন্ড কমিশনারেট অভিযোগ অনুযায়ী এই প্রক্রিয়ায় বিক্রি করা হয়েছে 14,000 টন কাঁচামাল, যার মাধ্যমে শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে 585 কোটি টাকা। একই সাথে ব্যাংকেও তৈরি হয়েছে 118 কোটি টাকার দায়। বিস্তারিত থাকছে রুহুল আমিনের রিপোর্টে। বিপুল দায়দেনা আর অনিয়মের কারণে বছরখানেক ধরেই বন্ধ চট্টগ্রামের সিইপিজেড এর ফাল্গুন গ্রুপের জেএমএস গার্মেন্টস। অভিযোগের ভিত্তিতে সম্প্রতি গার্মেন্টসটির আমদানি করা শুল্কমুক্ত কাঁচামাল পরিস্থিতি নিরীক্ষা করে বন্ড কমিশনারেট। পাওয়া যায় ব্যাপক গরমিল। প্রতিবেদন অনুযায়ী বন্ড সুবিধার আওতায় আনা কাঁচামালের মধ্যে গুদামে পাওয়া যায়নি 9,500 টন ফেব্রিক্স, 5,000 টনের বেশি অ্যাক্সেসরিজ ও 67 টন প্যাকেজিং ম্যাটেরিয়ালস। অর্থাৎ এগুলো বিক্রি করে দেয়া হয়েছে খোলা বাজারে। প্রতিষ্ঠানটিকে দেয়া কারণ দর্শানোর নোটিশে 585 কোটি টাকা শুল্ক কর ফাঁকির অভিযোগ আনে এনবিআর এর চট্টগ্রাম বন্ড কমিশনারেট। এই বিশ্লেষক বলছেন, অভিযোগ প্রমাণ হলে দ্বিগুণ জরিমানা গুনতে হবে প্রতিষ্ঠানটিকে। আমি যখন বন্ড সুবিধাকে অপব্যবহার করব, সে অনুযায়ী বন্ডের আইন মোতাবেক আমার প্রতি আইনানুগ ব্যবস্থা নেবে। সেই আইনানুগ ব্যবস্থা হচ্ছে শুল্ক ডিউটি আমাকে আদায় করবে, অর্থাৎ আমি বন্ড সুবিধায় যে নিয়ে আসে সেই শুল্ক ডিউটি আদায় হবে সরকার। দ্বিতীয়ত, এই পণ্য আমি বন্ডের সুবিধা নিয়ে এসে আমি যদি বন্ডের আওতায় এটাকে এক্সপোর্ট করলাম না, অর্থাৎ আমি কোনো বৈদেশিক মুদ্রা অর্জন করলাম না, আনলাম না, সেটা এগেইনস্ট স্থানীয় বাজারে বিক্রির অভিযোগে আমি অভিযুক্ত হতে পারি। ইপিজেড এর কারখানা হওয়ায় শুল্কমুক্ত সুবিধায় 2টি বিলাসবহুল গাড়ি আমদানি করে কারখানাটি। অথচ কারখানা বন্ধ থাকলেও সেই গাড়ি সরকারকে ফেরত দেয়া কিংবা আরোপিত শুল্ক পরিশোধ করেনি জেএমএস। ওই প্রতিষ্ঠান যদি ওই বন্ডের শর্ত ভঙ্গ করে তাহলে গাড়ি ফেরত দিতে হবে, কাস্টমসকে ফেরত দিতে হবে, গাড়ি সরকারকে ফেরত দিতে হবে। অথবা যদি উনি নিতে চান তাহলে ওই আওতায় যা ট্যাক্স ডিউটি আসবে সেটা পরিশোধ করে সে গাড়ি নিতে পারেন, তার নিজের জিম্মায় নিতে পারবে। এটা হচ্ছে আইনের ব্যাখ্যা। অনিয়মের প্রক্রিয়া জানতে কারখানার কর্মকর্তা, বন্ড ও ইপিজেড এর একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলেছে 71 বিজনেস। তারা জানান, বন্দর থেকে মালামাল নেওয়া হতো না বন্ডেড গুদামে, তবে সব পক্ষের সহযোগিতায় কাগজপত্র ঠিক দেখানো হতো। যদিও তা অস্বীকার করেছেন কারখানার কর্মকর্তারা। আর এ নিয়ে বক্তব্য দিতে চাননি বন্ড ও ইপিজেড কর্মকর্তারা। আমি তো সেটা আপনাকে বলা যাবে না। আমি তো যেগুলো দেখি, আমি এমপ্লয়ি হিসেবে যা অ্যাসাইন করে সেগুলোই করি। এই বিষয়গুলো আমার জানা নাই কোনো কিছু। আমি এগুলো কখনো দেখতামও না, এগুলো জানিও না। এই বিষয়ে আমার কোনো নলেজে নাই। কালকে আপনি একটু আমাদের ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করেন আর কি। হ্যাঁ, আপনার অফিসে আসেন, এদিকে কথা বলা যাবে। শুধু এই অনিয়ম নয়, রপ্তানি আয়ের 118 কোটি টাকাও দেশে আনেনি কারখানাটি, যা বাধ্যতামূলক ঋণে রূপান্তর করেছে এক্সিম ব্যাংক। 2020 সালেও কারখানাটির বিরুদ্ধে শুল্ক ফাঁকির অভিযোগে মামলা হয়, যা এখনও বিচারাধীন উচ্চ আদালতে। এসব বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও সাড়া দেননি ব্যবস্থাপনা পরিচালক মুস্তফা মাহমুদ। সম্প্রতি ফাল্গুন গ্রুপের আরেক কারখানা মডিস্ট গার্মেন্টসের বিরুদ্ধেও শুল্ক কর ফাঁকির অভিযোগ এনেছে বন্ড কমিশনারেট। রুহুল আমিন, 71, ঢাকা। রাজধানীর বাজারে বাড়ছে কোনাপোড়া 5, 10, 20 ও 50 টাকার নোটের সংখ্যা, যা বিনিময় করতে গিয়ে চরম বিপাকে পড়ছেন ক্রেতা এবং বিক্রেতারা। কেবল তাই নয়, এতে বাড়ছে খুচরা টাকার সংকটও। অনুসন্ধান বলছে যে ভয়ঙ্কর মাদক, ইয়াবা ও হেরোইন সহ কয়েক ধরনের মাদক সেবনের সঙ্গে রয়েছে এসব পোড়া নোটের যোগসূত্র। দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ডিজিটাল লেনদেনের গতি বাড়ানোর পরামর্শ দিয়েছেন তাই বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন মেজবা হাসান। দিন শেষে বিক্রির টাকা হিসাব মেলাতে গিয়ে প্রায় পোড়া নোট হাতে পান চা বিক্রেতা রেহানা বেগম। জানিয়েই বেশি বিপাকে পড়তে হয় তাকে। একই অভিযোগ পাশের দোকানি কেরামত আলীর। বলছেন, এসব নোট নিতে চান না কোনো ক্রেতা, আবার ব্যাংকে বদলাতেও পোহাতে হয় অনেক ছুটকি ঝামেলা। ফলে ক্ষতির বোঝা বইতে হয় ছোট এসব ব্যবসায়ীদের। এদের বহু টাকা। হ্যাঁ, এই যে দেখেন অবস্থা টাকার পোড়া, দেখছেন? হ্যাঁ,
এই যে পুরো টাকা, এই যে এক সাইড এই সাইড পুরা, এই সাইড ছিঁড়ে দেন, তো এগুলো টাকা মানুষের নেই। এখন প্রশ্ন হলো এই টাকা পুড়ছে কিভাবে, কারা পড়াচ্ছেন? অভিযোগ রয়েছে মাদক সেবনের কারণে বাজারে ছয়লাভ হচ্ছে এসব পোড়া নোটে। বাবা খায়, ওই নতুন টাকা দিয়ে বাবা খায়, ওটাই পুড়া যায়। তো ওই টাকাটা তো অচল হয়ে যায়, ওই টাকাটা নিতে চায় না কেউ, কাস্টমারও নিতে চায় না, আর কোম্পানিরে দিলেও নিতে চায় না। বাজারে সবচেয়ে বেশি মিলছে 5, 10 ও 20 টাকার পোড়া নোট। অনুসন্ধান বলছে বিভিন্ন মাদক সেবনের সময় অ্যালুমিনিয়াম ফয়েলের উপর রাখা ধোঁয়া টানতে ব্যবহৃত হয় এসব নোট। ফলে এক প্রান্ত আগুনে পুড়ে যায়, পরে সেটি নানা হাত ঘুরে ফিরে আসে বাজারে, যাতে ভোগান্তিতে পড়েন মানুষ। হিরুনছিরা খায়, আবার দেখা যায় যে সাইডে পোড়া, মাঝখানে পোড়া, ওটা নিবার চায় না। আপনাদের কাছে আমরা নেই, পরে আমাদের কাছে কেউ নিতে চায় না, পুরানো চালা যায় না। ছিঁড়া টাকা তো মানুষ নেয়, যেমন আপনার একটা রিক্সা ড্রাইভারকে যদি ছিঁড়া টাকা দেন সেও নেবে, কিন্তু পোড়া টাকাটা নিলে রিক্সা ড্রাইভার বলে ভাই এটা পাল্টায় দেন। এ বিষয়ে উদ্বিগ্ন বাংলাদেশ ব্যাংকও। গ্রাহক ভোগান্তি এড়াতে ব্যাংকগুলোর নির্দেশনা দেওয়া আছে বলেও জানান মুখপাত্র। ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া আছে, গ্রাহক যদি ব্যাংকের কাছে যায়, ব্যাংক অবশ্যই সেই ছেঁড়াফাটা নোট গ্রহণ করবে এবং ব্যাংক পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের কাছে সেটা রিপ্লেস করে নিবে। এগুলো আসলে কম্প্রোমাইজ করা যায় না। টাকার যে কাগজ, যে কালি, যে সিকিউরিটি থ্রেড, এগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনেই করা হয়। এসব মাদক সেবীকে ধরতে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মাদক গ্রহণে টাকা ব্যবহার করে, অর্থাৎ নোট, কারেন্সি ব্যবহার করে এটা করে, কারণ হচ্ছে সেটা হয়তো ইজিলি অ্যাভেলেবল, বা হচ্ছে ওটার যে পুরুত্ব বা গঠন যেটা আছে সেটা হচ্ছে তাদের ওই কর্মকাণ্ডের সাথে যায়। বিশেষজ্ঞরা বলছেন আইনি পদক্ষেপের পাশাপাশি ডিজিটাল লেনদেনের গতি বাড়ালে অপরাধ ও ভোগান্তি দুটোই কমবে। মানুষের হাতে এইভাবে ক্যাশ টাকা হ্যান্ডি না করা, এটা আধুনিক বিশ্বের অনেক দেশে 90 থেকে 95% পর্যন্ত আপনার ডিজিটাল কারেন্সি। মানুষের হাতে যদি ক্যাশ টাকাগুলো না থাকে তাহলে এটা আমার কাছে মনে হয় এটা আস্তে আস্তে এটা পরিবর্তন হয়ে যাবে। রাষ্ট্রের এই অপচয় রোধে জনসচেতনতা বৃদ্ধি ও ক্ষতিগ্রস্ত নোট দ্রুত বাজার থেকে প্রত্যাহারের উপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। মিসবাহ হাসান, 71, ঢাকা। 2 সপ্তাহের বেশি সময় পর গ্যাস সরবরাহ বাড়ায় দুর্ভোগ অনেকটাই কমেছে যানবাহন চালকদের। এছাড়া খানিকটা স্বস্তি মিলছে বাসাবাড়ি, শিল্প কারখানাতেও। সরবরাহ বেড়েছে বিদ্যুৎ কেন্দ্রগুলোতেও। টানা 16 দিন অকেজো থাকার পর গেল 6 আগস্ট থেকে দৈনিক 23 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করছে এক্সিলারেটের ভাসমান টার্মিনাল। এতে জাতীয় গ্রিডে সরবরাহ বেড়ে দাঁড়িয়েছে 236 কোটি ঘনফুট। আরপিজিসিএল এর তথ্য মতে 2-1 দিনের মধ্যে পুরো দমে সরবরাহে ফিরবে ক্ষতিগ্রস্ত টার্মিনালটি। এতে যুক্ত হবে আরও 23 থেকে 35 কোটি ঘনফুট গ্যাস। এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখছে সরকার। এরই মধ্যে জ্বালানি সচিব সাইফুল ইসলামকে বদলি করে দায়িত্ব দেওয়া হয়েছে জিয়াউল হককে। শুক্রবার শনিবার 2 দিনই গ্যাস ভালো পাচ্ছি, সিরিয়াল টিরিয়াল তেমন নাই, মানে একটু স্বস্তি পাচ্ছি আর কি। আগে তো 3 ঘন্টা 4 ঘন্টা পার হয়ে যেত, সিরিয়ালের জায়গা থাকতো না, কথা বল মামলা খেতাম, এটা খেতাম, ওইটা খেতাম, এখন আর ওই কষ্টটা নাই। 3 ঘন্টা 4 ঘন্টা সিরিয়াল ধরে গ্যাস নিতাম, কিন্তু আমরা এই লাইনেই রাখতে হইতো। আর এখন এই যে আসছি, মানে 5 মিনিট লাগছে, ঠিক আছে, 5 মিনিটে গ্যাস নিয়ে নিছি। কিছুদিন আগে খুবই সমস্যা ছিল গ্যাসে, এখন আশা করি আজকে তো সরাসরি এসে পাম্পে নজেনে গ্যাস নিয়ে নিলাম। গত 2 সপ্তাহের তুলনায় এখন যথেষ্ট শান্তিতে আছি, তো আশা করি সরকার কন্টিনিউ রাখবে এই ব্যবস্থাটা। বাজারে নিত্যপণ্যের চড়া দামে নাভিশ্বাস সাধারণ মানুষের। এরই মধ্যে নতুন করে চাপ বাড়াচ্ছে জ্বালানি ও খাদ্যপণ্যের মূল্যস্ফীতি। বাংলাদেশ ব্যাংকের হিসাবে অর্থবছরের শেষ প্রান্তিকে সার্বিক মূল্যস্ফীতি ছাড়িয়েছে 9%। আর সবচেয়ে বেশি চাপ তৈরি হয়েছে মাছ, মাংস, ডিম, দুধের মতো প্রোটিনজাত খাবারে। মেজবাহ হাসানের আরও একটি প্রতিবেদন। 32 বছর ধরে আলু, পেঁয়াজ, রসুন সহ বিভিন্ন পণ্যের ব্যবসা করেন নিয়ামতুল্লাহ। বাজারের চড়া দামের সঙ্গে গ্যাস, বিদ্যুতের ভোগান্তি, দীর্ঘ জীবনে এমন ত্রিমুখী সংকটে পড়তে হয়নি তাকে। হিমজিম খাইয়া গেছে, চলতে হইতেছে। একদিকে গ্যাসের সংকট, একদিকে বিদ্যুতের সংকট, যাই কাজ কাম করে মানুষ রাতে ঘুমাইবো, বিদ্যুৎ নাই। ক্ষুদ্র ব্যবসায়ী মনসুর আলী কিংবা চাকরিজীবী মাহমুদা বেগমের চিত্রও একই। চড়া মূল্যস্ফীতিতে বেড়েছে জীবনযাত্রার ব্যয়, সমান্তরালে বাড়েনি আয়। আমারও তো কিনা খাইতে আমরা অনেক কষ্ট,
কথা বলছেন না, 100 টাকা 120 টাকা কেজি, 150 টাকা কেজি। যেখানে আমি 2 কেজি চিংড়ি কিনতাম সেখানে আমি 300 গ্রাম চিংড়ি কিনছি। কখনো এরকম আমি নেই। আমারও তো একটা মাসের একটা ব্যাপার আছে যে কমপ্লিট করে খেতে হবে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে গেল অর্থ বছরের শেষ প্রান্তিকে সার্বিক মূল্যস্ফীতি ছিল প্রায় 9.9%, যা জানুয়ারি মার্চ প্রান্তিকের তুলনায় কিছুটা বেড়েছে। এ সময় জ্বালানি মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ায় 17%। মূল্যস্ফীতি বৃদ্ধির সবচেয়ে বেশি প্রবণতা দেখা যায় ডিম, মুরগি সহ আমিষ জাতীয় পণ্যে। একই সাথে আগের প্রান্তিকের চেয়ে প্রায় দ্বিগুণ বেশি বাড়ে শাকসবজির দাম, যা 37%-এর ওপরে। এ সময় 9% গড় মূল্যস্ফীতির বিপরীতে কমেছে মজুরি বৃদ্ধির হার, ফলে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। মনিটরিং করলে হয়তো কিছুটা একটু নিয়মের ভিতরে থাকতো, এখন যার ইচ্ছা মতো সে বাবা যাইতেছে। মাছের জায়গায় ডালের জায়গায় ভর্তা এইভাবে চলে। এমন অবস্থায় নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে সরবরাহ আর বাজার ব্যবস্থার উন্নয়নে জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। পর্যায়ে প্রকিউরমেন্ট থেকে শুরু করে বাজারে সরবরাহ পর্যন্ত পুরো সাপ্লাই চেইনগুলো একক বা অল্প কয়েকজন বড় ব্যবসায়ী এখন নিয়ন্ত্রণ করেন। সেই জায়গাগুলোতে সম্ভবত গভর্নমেন্টের যে মনিটরিং বা কন্ট্রোল এটা আরও হারিয়েছেন। বড় ব্যবসা কেন্দ্রিক যে কার্টেল হচ্ছে সেগুলোকে ভেঙে দেওয়া, সেখানে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদেরকে বাজারে সম্পৃক্ত করার সুযোগ, এগুলো না করলে শুধুমাত্র এআই দিয়ে বা শুধুমাত্র কিছু কথা দিয়ে আসলে এই বাজারে এখন পর্যন্ত কোনো প্রভাব ফেলা যায়নি। প্রতিবেদন বলছে জুনে 382টি পণ্যের মধ্যে রেকর্ড 261টির দাম বাড়ার বিপরীতে কমেছে মাত্র 22টির, আর অপরিবর্তিত ছিল 99টির। মিসবাহ হাসান, একাত্তর, ঢাকা। বাজারে মুরগি ডিমের দাম বাড়লেও সুফল বঞ্চিত পিরোজপুরের 5,000 খামারি। বছরে 30 কোটি ডিম উৎপাদন করলেও খরচ বেড়ে যাওয়ায় খামার চালাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন তারা। এরই মধ্যে ঋণে জর্জরিত হয়ে ভিন্ন পেশা বেছে নিয়েছেন অনেকেই। খাবার ও ওষুধের দাম না কমলে ভবিষ্যতে আরও বড় সংকটে পড়তে পারে এই শিল্প। তরিকুল ইসলামের তথ্যচিত্রে নুজহাত রাহনুমার প্রতিবেদনে বিস্তারিত। দেশের আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দক্ষিণের জেলা পিরোজপুর। মাছ মাংসের বাড়তি দামে তুলনামূলক সাশ্রয়ী প্রোটিন হিসেবে ডিমের সরবরাহ সচল রাখছেন খামারিরা। জেলার 5,000 খামারে বছরে উৎপাদন করেন 30 কোটি ডিম, যার আনুমানিক বাজার মূল্য 248 কোটি টাকা। কিন্তু সাশ্রয়ী মূল্যে ডিম দিতে গিয়ে এখন নিঃস্ব হচ্ছেন বহু খামারি। মাসের ব্যবধানে ডজনে 20 টাকা বাড়লেও এর সুফল পাচ্ছেন না তারা। ডিমের চাহিদা যে বৃদ্ধি পাচ্ছে, এর সুফল কিন্তু কৃষকরা পাচ্ছে না বা খামারিরা পাচ্ছে না। এর মূল কারণ হচ্ছে সিন্ডিকেট। বর্তমানে রেট একটু বেশি চলে, বলতে রেট চলে 9 টাকা 40 পয়সা। এই রেটটা সবসময় থাকে না। এই রেটটা আমাগো ক্ষুদ্র ব্যবসায়ীর জন্য 7 দিন কিংবা 8 দিন, 1 সপ্তাহ পর্যন্ত রেটটা দেওয়া হয়। খামারিদের অভিযোগ, মুরগির খাবার, ওষুধ, বিদ্যুৎ ও পরিবহন খরচ বেড়েছে কয়েক গুণ। রয়েছে মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটের প্রভাব, ফলে চাপ সামলাতে না পেরে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন অনেকেই। ঋণে জর্জরিত হইয়া খামার বন্ধ করে দিচ্ছে, একেবারেই বন্ধ করে দিয়েছে। দেশ থেকে কেউ কেউ চলেও গেছে। খাবারের দাম যদি একটু কমাইতো সরকার, তাহলে ডিমের দামটা অতটা বেশি হইতো না। এইভাবে চলতে থাকলে এক সময় পুরো পোল্ট্রি ব্যবসায়ী বিনষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এদিকে ভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছেন ডিম বিক্রেতারা। বলছেন দাম বাড়ায় কমেছে বিক্রি। বর্তমানে খামারে যে রেট যায় ওর পরে আর কি আমরা এক্সট্রা কিছু টাকা দিই আর কি, যে পৌঁছে দিয়ে দেয়। আমাদের তো আর কেরিং করা সম্ভব না। কারেন্টের বিল আসে আগের চেয়ে দ্বিগুণ। এই সব কিছু মিলাইয়া আপনার যারা খামার কর্তৃপক্ষ আছে এটা ওরাই বাড়ায়। খামারিদের সমস্যা চিহ্নিত করে সমাধানের আশ্বাস দেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। এখানে মধ্যস্বত্বভোগী কিছু লোক আছে যারা এই ডিমের দাম আরো বাড়াই দেয়। খামারি পর্যায় থেকে ভোক্তা পর্যায়ে আসতে প্রায় একটা ডিমের 2-3 টাকা পর্যন্ত বেড়ে যায়। খামারিদের মতে উৎপাদন খরচ কমানো এবং বাজার ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যতে আরও সংকটে পড়তে পারে এই শিল্প। নুজহাত রাহনুমা, একাত্তর। রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধে সহায়তা করছে বেশ কিছু দেশ, এমন অভিযোগ তুলে শাস্তিমূলক ব্যবস্থা নিতে মার্কিন সিনেটে পাশ হলো এক বিল, যার আওতায় চীন ভারতের উপর 100% শুল্ক বসানোর ক্ষমতা পেতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি 2031 সাল পর্যন্ত বাড়ানো হচ্ছে ইরানের উপর নিষেধাজ্ঞা আইনের মেয়াদ। আরও জানাচ্ছেন নাদিয়া ইসলাম তুলি। এবার মার্কিন সিনেটে পাশ হলো রাশিয়ার উপর নিষেধাজ্ঞার এক বিল, যার আওতায় দেশটি থেকে জ্বালানি কেনা শীর্ষ 5 দেশের উপর 100% শুল্ক আরোপের ক্ষমতা পেতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। The nays are 11.
ইউক্রেন যুদ্ধের সময় তেল কিনে রাশিয়াকে অর্থ সহায়তার অভিযোগে এই শাস্তি পেতে পারে চীন, ভারত, আজারবাইজান, হাঙ্গেরি ও স্লোভাকিয়া। বিলটি শুধু তেলের ক্রেতাদের উপর শুল্কারোপে সীমাবদ্ধ থাকছে না। এতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ঊর্ধ্বতন রাজনৈতিক ও সামরিক কর্মকর্তা, আর্থিক প্রতিষ্ঠান, জ্বালানি প্রকল্প এবং রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টার সাথে যুক্ত অন্যান্য সংস্থার বিরুদ্ধেও নিষেধাজ্ঞার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি মস্কো যেসব পুরনো তেলবাহী জাহাজ পতাকা পাল্টে ব্যবহার করছে, সেগুলোও নিষেধাজ্ঞার আওতায় আনার সুযোগ রাখা হয়েছে। তবে যেসব দেশ রাশিয়া থেকে তাদের মোট প্রাকৃতিক গ্যাসের 15% কম আমদানি করে এবং তা কমানোর পদক্ষেপ নিচ্ছে, তাদের জন্য দেয়া হয়েছে ছাড়। রয়েছে জাতীয় স্বার্থে প্রয়োজন হলে নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ প্রত্যাহারের ক্ষমতাও। বিলে রাশিয়ার পাশাপাশি 1996 সালের ইরান নিষেধাজ্ঞা আইনের মেয়াদও 2031 সাল পর্যন্ত বৃদ্ধির কথা বলা হয়েছে, যার আওতায় ইরানের জ্বালানি খাতে বিনিয়োগকারী কোম্পানিগুলোর উপর শাস্তিমূলক ব্যবস্থা নেয় যুক্তরাষ্ট্র। সিনেটের সবুজ সংকেতের পর বিলটি এখন প্রতিনিধি পরিষদে বা হাউস অব রিপ্রেজেন্টেটিভে পাঠানোর প্রস্তুতি চলছে, যার অধিবেশন শুরু হবে আগামী 31 আগস্ট, যেখানে সংখ্যাগরিষ্ঠের সমর্থন পেলে চূড়ান্ত অনুমোদনের জন্য যাবে ওভাল অফিসে প্রেসিডেন্টের স্বাক্ষরের পর, যা পূর্ণাঙ্গ আইনে পরিণত হবে। নাদিয়া ইসলাম তুলি, 71। দর্শক, 71 বিজনেস ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।